পৃথিবী কি এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? হোয়াইট হাউস থেকে যখন হুমকি আসে যে একটি পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, তখন তারা হয়তো উপলব্ধি করে না ইরান নিজেই একটি হাজার বছরের টিকে থাকা সভ্যতার নাম। পারমাণবিক যুদ্ধের ছায়া আজ মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই ধুলোবালি আর পাহাড়ের দেশে এমন এক জাতি বাস করে যাদের মুছে ফেলার চেষ্টা নতুন কিছু নয়। গ্রিকদের তলোয়ার থেকে শুরু করে আধুনিক যুগের হাইপারসনিক মিসাইল, ইরান সবকিছুই দেখেছে। ট্রাম্পের হুমকি বা পশ্চিমা শক্তির অবরোধ, ইরান কি সত্যিই ভেঙে পড়বে? নাকি এই রুক্ষ পাহাড় আর মরুভূমির ভেতরে এমন কোনো শক্তি লুকিয়ে আছে যা পরমাণু বোমার চেয়েও শক্তিশালী? আজ আমরা উন্মোচন করব সেই রহস্য, কেন হাজার হাজার বছর ধরে ইরানকে কেউ মানচিত্র থেকে মুছে দিতে পারেনি, আর কেন আজও তাদের হারানো প্রায় অসম্ভব। আলেকজান্ডার যখন পারস্য জ্বালিয়ে দিয়েছিলেন, তখন বিশ্ব ভেবেছিল সব শেষ, কিন্তু পারস্য তার সংস্কৃতি দিয়ে গ্রিকদেরই গ্রাস করে নিয়েছিল। মঙ্গলরা যখন রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল, ইরান তখন তার মেধা দিয়ে সেই বর্বর মঙ্গলদেরই ফার্সি সংস্কৃতির ভক্ত বানিয়ে ছেড়েছিল। কবি ফেরদৌসী তার কলম দিয়ে যে বর্ম তৈরি করেছেন, তা কোনো মিসাইল দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। ধর্ম বদলেছে, শাসক বদলেছে, কিন্তু ইরানের আত্মপরিচয় ৫,০০০ বছরে এক চুলও নড়েনি। কেন ইরানিরা মৃত্যুর ভয় পায় না? এর উত্তর লুকিয়ে আছে কারবালার ময়দানে। ইমাম হুসেনের সেই আপোষহীন লড়াই ইরানিদের ডিএনএতে মিশে আছে। ইরানের অজেয় হওয়ার মূল কারণগুলো হল ইরানিদের বীরত্ব, প্রাকৃতিক সুরক্ষা, জাতিগত ঐক্য, আধুনিক সামরিক শক্তি, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, হরমুজ ও বাব এল মানদেব। এলামাইট সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২০০ থেকে ৫৩৯, প্রাচীন নিকট প্রাচ্যের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সভ্যতা, যা বর্তমান দক্ষিণ পশ্চিম ইরান, খুজেস্তান ও ইলাম অঞ্চল এবং মেসোপটেমিয়ার কিছু অংশে বিকশিত হয়েছিল। সুসা ছিল এর প্রধান প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ইলামাইটরা মেসোপটেমীয়দের সমসাময়িক ছিল, কিন্তু তাদের ভাষা ও সংস্কৃতি ছিল স্বতন্ত্র, এবং তারা সুমেরীয় ও ব্যাবিলনীয়দের সাথে সংঘর্ষ ও বাণিজ্যের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করেছিল। আনুমানিক ২৫০০ বছর আগে বা খ্রিস্টপূর্ব ৫৫০ অব্দে মহান সাইরাস দ্য গ্রেট আখেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা ছিল সেই সময়ে বিশ্বের ইতিহাসে বৃহত্তম সাম্রাজ্য। এটি পশ্চিমে গ্রিস থেকে পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল, যাকে পৃথিবীর প্রথম সার্থক সুপার পাওয়ার বলে গণ্য করা হয়। তারা সিন্ধু নদ থেকে নীল নদ পর্যন্ত রাজত্ব করত। সাইরাস কেবল বিজয়ী ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক শাসক। বিজিত অঞ্চলের মানুষের উপর নিজের ধর্ম বা সংস্কৃতি চাপিয়ে দেননি, বরং তাদের নিজস্ব পূজা পার্বণ ও সংস্কৃতি পালনের স্বাধীনতা দিয়েছিলেন। তিনি ইহুদিদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন এবং ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। এই সাংস্কৃতিক ভিত্তি ইরানকে একটি জাতি হিসেবে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে। আলেকজান্ডারের আক্রমণ এবং পারস্যের শ্রেষ্ঠত্ব। আলেকজান্ডার যখন পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন, তখন তিনি চেয়েছিলেন গ্রিক সংস্কৃতি দিয়ে এই ভূখণ্ডকে বদলে দিতে, কিন্তু ইতিহাস সাক্ষী, তলোয়ার দিয়ে পারস্য দখল করা গেলেও তার আভিজাত্যকে হারানো অসম্ভব। ইসলামী বিজয় ও ফার্সি ভাষার বীরত্ব। সপ্তম শতাব্দীর ইসলামী বিপ্লবের ঢেউ যখন পারস্যে আছড়ে পড়ে, তখন অনেক প্রাচীন জাতি তাদের ভাষা ও পরিচয় হারিয়ে পুরোপুরি আরবীয় হয়ে গিয়েছিল, কিন্তু ইরানিরা ছিল ব্যতিক্রম। বুদ্ধিদীপ্ত রূপান্তর। ইরানিরা ইসলাম গ্রহণ করেছিল তার সৌন্দর্যের জন্য, কিন্তু তারা তাদের ৫,০০০ বছরের শিকড়কে উপড়ে ফেলতে দেয়নি। ফার্সি ভাষার পুনর্জন্ম। কবি ফেরদৌসী তার অমর কাব্য শাহনামা দিয়ে ফার্সি ভাষাকে এমন এক বর্ম পরিয়েছিলেন যা হাজার বছরেও কেউ ভাঙতে পারেনি। মঙ্গল ধ্বংসযজ্ঞ ও ফিনিক্স পাখির মতো উত্থান। ১২২১ সালে যখন রক্তপিপাসু মঙ্গল বাহিনী ইরানের শহরগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, বিশ্ব ভেবেছিল পারস্য সভ্যতা চিরতরে শেষ। কিন্তু ইরান হল সেই ফিনিক্স পাখি যে নিজের ছাই থেকে বারবার বেঁচে ওঠে। কারবালার চেতনা ও আধুনিক প্রতিরোধ। ইরানি জাতির হৃদয়ে কারবালার রক্তিম ইতিহাস অমর হয়ে আছে। ইমাম হোসেনের ত্যাগ তাদের শিখিয়েছে বিশাল বাহিনীর সামনে সংখ্যায় কম হয়েও কিভাবে জয়ী হওয়া যায়। প্রাকৃতিক নিরাপত্তা। ইরানের ভূগোলই ইরানের শত্রুদের জন্য বড় আতঙ্কের কারণ। ইরান মূলত পাহাড় ও সাগর দিয়ে ঘেরা একটি দেশ। পশ্চিম সীমান্ত জাগ্রোস পর্বতমালা। পশ্চিমে ১৬০০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৩,০০০ মিটার উঁচু বিশাল পাহাড় রয়েছে।
1980 সালে সাদ্দাম হোসেনের বাহিনী এই পাহাড়ের বাধা টপকে না পেরে আটকে গিয়েছিল। উত্তর সীমান্ত আলবোর্জ পর্বত ও কাস্পিয়ান সাগর। উত্তরে 5600 মিটার উঁচু দামাবন্ধ চূড়া এবং বিশাল কাস্পিয়ান সাগর ইরানকে নিরাপদ রেখেছে। পূর্ব সীমান্ত মরুভূমি ও পাহাড়। ইরানের পূর্ব সীমান্ত আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে যুক্ত। এই অঞ্চলটি মূলত রুক্ষ ও দুর্গম। এখানে দাশত-এ-লুট, দাশত-এ-কবির নামক দুটি বিশাল ও প্রচণ্ড উত্তপ্ত মরুভূমি রয়েছে। এই বিশাল মরুভূমিগুলো অতিক্রম করে বড় কোনো সেনাবাহিনীর আক্রমণ চালানো প্রায় অসম্ভব। দক্ষিণে হরমুজ প্রণালী ও সমুদ্র। ইরানের সবচেয়ে বড় ভৌগোলিক অস্ত্র হল সমুদ্র। দক্ষিণে হরমুজ প্রণালী। ওমান ও ইরানের মাঝখানে এই সংকীর্ণ জলপথ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। যে কোনো সময় ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর দ্বিতীয় অস্ত্র হল বাব এল মান্দেব প্রণালী। এটি ইয়েমেন ও জিবুতির মাঝে অবস্থিত লোহিত সাগরের প্রবেশপথ। এটি সরাসরি ইরানের নিয়ন্ত্রণে না থাকলেও ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা এই প্রণালীর নিয়ন্ত্রণকারী। ইরানের আরেক শক্তি হল তার মানুষ। ৮৫ মিলিয়নের এই দেশে আছে ফার্সি ৬১%, আজারবাইজানি ১৬%, কুর্দি ১০%, লুর ৬%, বালুচ ২%, এছাড়াও রয়েছে আরব, তুর্কি, আর্মেনিয়ান। কুর্দিরা পশ্চিমে পর্বতে বাস করে। এরা অকুতভয় যোদ্ধা, যাদের বলা হয় পেশমার্গা, মানে যারা মৃত্যুকে ভয় পায় না। বালুচরা দক্ষিণ পূর্বের মরুভূমিতে, এরা বন্য ও স্বাধীনচেতা। আজারিরা উত্তর পশ্চিমে ইরানের সামরিক ঘাঁটি। এত বৈচিত্র্য, তবু কেন ইরান অটুট? কারণ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব তাদের এক সুতোয় বেঁধেছে। ইমাম খুমেইনি বলেছিলেন, শিয়া ইসলাম আমাদের রক্ষা কবচ। সাদ্দামের আক্রমণের সময় কুর্দি পেশমার্গা ও ফার্সি সেনা কাঁধ মিলিয়ে লড়েছে। বালুচ অঞ্চল থেকে এসেছে খাদ্য ও গোলা। ইরানের শত্রুরা $100 কোটি খরচ করেও এই জাতিকে বিভক্ত করতে পারেনি, কারণ ইরানের সবচেয়ে বড় অস্ত্র আমরা সবাই ইরানি, এই বোধ। ১৯৭৯ ইরানের ইতিহাসের সবচেয়ে বড় মোড়। মোহাম্মদ রেজা পাহলবির পুতুল রাজত্বের উৎখাত হল। ইমাম খোমেনি ফিরে এলেন প্যারিস থেকে। আমেরিকা হেরে গেল তাদের সবচেয়ে বড় ঘাঁটি। গোটা বিশ্ব ভাবল ইরান এখন দুর্বল, বিশৃঙ্খল। সুযোগ বুঝলেন সাদ্দাম হোসেন। ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ১২০০ কিলোমিটার সীমান্ত পেরিয়ে ইরাকি ট্যাঙ্কের বাহিনী ঢুকে পড়ল ইরানে। সাদ্দাম বলেছিলেন ১৫ দিনে তেহরান দখল করব। ভুল। ইরানের তরুণরা পায়ে হেঁটে বুক ফুঁড়ে ছুটে গেল মাইনফিল্ডে। তাদের অস্ত্র ছিল শুধু বিশ্বাস। সেই বিশ্বাসে তারা মৃত্যুকে জয় করল। ১৯৮২ সালের মে মাসে ইরান ইরাকি বাহিনীকে পিছু হটিয়ে দিল। কিন্তু সাদ্দাম থামল না। তিনি ব্যবহার করলেন রাসায়নিক অস্ত্র। ১৯৮৮ সালে হালাবজা শহরে ৫,০০০ মানুষ এক রাতে মারা গেলেন। শিশুদের শরীর গলে যাচ্ছে, তবু ইরান হার মানেনি। ৮ বছরের যুদ্ধ শেষ হল ১৯৮৮ সালে। ২ লাখ ইরানি শহীদ, ৬ লাখ আহত, ক্ষয়ক্ষতি $৬০০ বিলিয়ন। কিন্তু ইরানের কোনো জমি হারায়নি। সাদ্দাম জেলখানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। ইরান আজও দাঁড়িয়ে। ওই যুদ্ধ ইরানকে শিখিয়েছে, অস্ত্র না থাকলেও চলবে, কিন্তু ইচ্ছাশক্তি না থাকলে চলবে না। ১৯৮৮ সালের পর ইরান বুঝেছিল, কেউ আমাদের বাঁচাবে না। নিজেদের বাঁচাতে হলে নিজেদেরই অস্ত্র বানাতে হবে। নিষেধাজ্ঞা থাক, যাই হোক। শুরু হল ইরানের সামরিক রেনেসা। প্রথমত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সেজ্জিলের রেঞ্জ ২৫০০ কিলোমিটার, খোররাম শাহর ৪ ২০০০ কিলোমিটার, অ্যাকিউরেসি ১০ মিটারের মধ্যে। হাজ্জি কাসেম ১৪০০ কিলোমিটার, গতি শব্দের ১৫ গুণ। ইরানের কাছে বর্তমানে ৩,০০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল, সৌদি আরব, আমেরিকার ঘাঁটি সব ইরানের রেঞ্জের মধ্যে। দ্বিতীয়ত ড্রোন। শাহেদ ১৩৬ কামিকাজি ড্রোন, দাম মাত্র $২০,০০০। আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্য ভেদ করে। ইউক্রেনের যুদ্ধে বিশ্ব দেখেছে ইরানের ড্রোনের ক্ষমতা। মোহাজের ৬ ড্রোন ১২ ঘণ্টা টহল দিতে পারে। ইরান বর্তমানে রাশিয়ার কাছে হাজার হাজার ড্রোন রপ্তানি করছে। তৃতীয়ত আকাশ প্রতিরক্ষা। বাওয়ার ৩০৭ সিস্টেম রাশিয়ার S-৪০০-র মতো শক্তিশালী। রাজ সিস্টেম কম উচ্চতার ড্রোন ধ্বংস করে। চতুর্থত নৌবাহিনী। হরমুজ প্রণালীতে ইরানের ১৫০০টি ছোট স্পিড বোট রয়েছে। প্রতিটিতে রকেট লঞ্চার আছে। এছাড়াও রয়েছে ছোট ছোট সাবমেরিন।
উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি যে কোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে। ইরানের মিলিটারি বাজেট $10 বিলিয়ন, সক্রিয় সেনা 6,10,000, রিজার্ভ 2 লাখ। IRGC অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস 1,90,000 বিশেষ বাহিনী। এরা ইরানের হৃদয়। ইরানের সবচেয়ে বুদ্ধিদীপ্ত কৌশল হল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। সরাসরি যুদ্ধ না করে ইরান গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে এক মেরুদণ্ড। কারা এই অক্ষে আছে? প্রথমত, লেবাননের হিজবুল্লাহ। দ্বিতীয়ত, ইরাকের হাসাদ আল শাবি। তৃতীয়ত, ইয়েমেনের হুথি। চতুর্থত, সিরিয়ার বাশার আল আসাদ সরকার। পঞ্চমত, ফিলিস্তিনের হামাস। এই অক্ষের মন্ত্র, আমরা একসাথে লড়ব, আলাদাভাবে মরব না। ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে একই দিনে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহের 2000 রকেট পড়বে। বাব এল মান্দেব থেকে হুথিরা তেল ট্যাঙ্কার জ্বালিয়ে দেবে, আর ইরাকের 1 লাখ যোদ্ধা সীমান্তে মোতায়েন হবে। এই জাল ভেদ করা অসম্ভব। এবার আসি ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের কথায়। 2 প্রণালী। হরমুজ প্রণালী, দৈর্ঘ্য মাত্র 150 কিলোমিটার, চওড়া 33 কিলোমিটার। এই সংকীর্ণ পথে বিশ্বের 20% তেল যায়। প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল, 4 মিলিয়ন ব্যারেল এলএনজি এই পথ দিয়ে যায়। ইরানের উপকূল থেকে এই প্রণালী দেখা যায়। ইরানের স্পিডবোটের গতি 70 নটিক্যাল মাইল। মাইন পেতে রাখতে লাগে মাত্র কয়েক ঘণ্টা। ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র নূর ও কাদির যে কোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে। হরমুজ বন্ধ মানে তেলের দাম $300 প্রতি ব্যারেল, মানে বিশ্ব অর্থনীতি থমকে যাওয়া। বাব এল মান্দেব প্রণালী, আরবি নাম শোকের দরজা। ইয়েমেন ও জিবুতির মাঝে মাত্র 26 কিলোমিটার চওড়া। লোহিত সাগর থেকে এডেন উপসাগরে প্রবেশের একমাত্র পথ। এই প্রণালী বন্ধ মানে সুয়েজ খাল বন্ধ, মানে ইউরোপ এশিয়া সমুদ্রপথ বন্ধ। ইরান সরাসরি এই প্রণালী নিয়ন্ত্রণ না করলেও ইরানের মিত্র হুথিরা ইয়েমেন থেকে পুরো প্রণালী জুড়ে রাখে। হুথিদের হাতে আছে ইরানি কুদস ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন। 2024 সালে হুথিরা বাব এল মান্দেবে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের পরিকল্পনা সহজ, আমাকে আক্রমণ করলেই আমি 2 প্রণালী একসাথে বন্ধ করে দেব। এর মানে চীন, জাপান, ভারত, ইউরোপ সবাই তেলের অভাবে পঙ্গু। আর আমেরিকার বিমানবাহী রণতরী হরমুজের ভিতর ঢুকলে ছোট স্পিডবোট ও মাইন তাদের থমকে দেবে। ইরান জানে বড় মাছ ধরতে ছোট জালই যথেষ্ট। ইসরায়েল ও আমেরিকা কেন ইরানকে শেষ করতে পারছে না? 3টি কারণ। প্রথম, হরমুজ ও বাব এল মান্দেব। 2 প্রণালীর চাবি ইরানের হাতে। আমেরিকার 6ষ্ঠ নৌবহর এই প্রণালী পার হতে পারে না ইরানের অনুমতি ছাড়া। দ্বিতীয়, ইরানের সামরিক কৌশল, ড্রোন সোয়ার্মিং। ইরান ও তার মিত্ররা কয়েকশো সস্তা ড্রোন একসাথে পাঠাচ্ছে। এতে ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার পেট্রিয়েট সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ছে, কারণ সবকটি ড্রোন একসাথে ধ্বংস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তেল আবিবে আঘাত। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত নিশানায় তেল আবিবের মিলিটারি ও আবাসিক এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন এবং জনজীবন বিপর্যস্ত। আমেরিকার উপর আক্রমণ। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো অর্থাৎ ইরাক, সিরিয়া ও জর্ডান নিয়মিত ড্রোন হামলার শিকার হচ্ছে। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোও সুইসাইড ড্রোন দ্বারা আক্রান্ত হচ্ছে। অপ্রতিসম যুদ্ধ। দামি যুদ্ধ বিমানের বদলে কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে $বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করা হচ্ছে, যা এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তৃতীয়, ইরানের পারমাণবিক স্থানবর নাতাঞ্জ, ফোর্দো পর্বতের 100 মিটার নিচে। বাংকার বাস্টার বোমাও সব ধ্বংস করতে পারে না। ইরানের দর্শন সহজ, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এলে শেষ পর্যন্ত লড়ব। হরমুজের সংকীর্ণ পথ, বাব এল মান্দেবের অগভীর জল, জ্যাগ্রোসের উঁচু চূড়া সব মিলে ইরানকে করেছে অজ্ঞেয়। 4000 বছর ইতিহাস বলে, যারা ইরানকে ভাঙতে এসেছে তারাই ভাঙা হয়ে ফিরে গেছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে জাতি বাঁচতে চায় তারা বাঁচে। ইরানের মাটি শুষে নিয়েছে গ্রিক, আরব, মঙ্গোল, আফগান, ব্রিটিশ সব আক্রমণকারীর রক্ত। আজ ইরান দাঁড়িয়ে আছে জ্যাগ্রোস পর্বতের চূড়ার মতো। হরমুজ প্রণালীর উত্তাল ঢেউ আর বাব এল মান্দেবের অগভীর জল তাদের অস্ত্র। তাদের ক্ষেপণাস্ত্র ভয়ঙ্কর, ড্রোন নির্ভুল। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছে। কিন্তু আসল অস্ত্র তাদের সাহস। সাইরাস থেকে খোমেনি একই বাণী, আমরা কখনো দাস হইনি, হবও না।
ইরান শত্রুকে বলে, তোমরা বড় বিমান বানাও, আমরা বানাই বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। এরকম ভিডিও আরও চাইলে কমেন্টে জানাতে পারেন।